আমরা যেমন চ্যাট জিপিটি ইউজ করি, ঠিক সেরকমই আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ওপেনএআই প্লেগ্রাউন্ড। জিনিসটা কি একটু দেখা যাক। প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা দুটো টুল নিয়ে ইউজ করি, একটা হচ্ছে ওপেনএআই চ্যাট জিপিটি আর একটা হচ্ছে ওপেনএআই প্লেগ্রাউন্ড। চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা টুল যেটা নন টেকনিক্যাল যারা আছেন তারাও করতে পারেন, ঠিক আছে। আর ওপেনএআই প্লেগ্রাউন্ড যেটা আছে সেটা টেকনিক্যাল যারা ডেভেলপার আছে তারাই ইউজ করতে পারে, ঠিক আছে, কারণ ওখানে অনেক কিছু টেকনিক্যাল জিনিস আমাদের ইউজ হয়। ওপেনএআই চ্যাট জিপিটি এটা কত রকমের ভার্সন আছে, একটা হচ্ছে 3.5 যেটা আমরা ফ্রিলি ইউজ করতে পারি, যেটাতে আমাদের লগ ইন করতে কোনো পেমেন্ট কিছু করতে হয় না। আরেকটা আছে সেটা হচ্ছে জিপিটি ভার্সন 4, যেটাতে আমরা কি করি, যেটাতে আমরা ইউজ করতে গেলে আমাদেরকে একটা পার মান্থ কিছু চার্জ পে করতে হয়, ঠিক আছে। পার মান্থ আমাদের $20 দিতে হয়, তবেই আমরা কিন্তু GPT-4 পেতে পারি। যদি আমি চাই, এই যে এখানে গেট GPT-4, এই দেখো $0 পার মান্থ, সেটা হচ্ছে কারেন্ট প্ল্যান, মানে আমার 3.5। আর যদি আমি প্লাস করি মানে GPT-4 করি, তাহলে আমার $20 পার মান্থ লাগবে, রাইট। এই হলো আমার চ্যাট জিপিটি। এবার আমি একটু প্লেগ্রাউন্ডটা দেখে নিই। ওপেনএআই প্লেগ্রাউন্ড এটা কিন্তু পিওরলি টেকনিক্যাল ইউজার্সদের জন্য। প্ল্যাটফর্ম, প্রথম যে লিঙ্কটা সেটাকে ক্লিক করব। এখানেও আমাকে লগ ইন করতে হবে। ঠিক একইভাবে যেরকম ভাবে আমরা চ্যাট জিপিটিতে লগ ইন করেছিলাম, ঠিক একইভাবে আমাদেরকে কিন্তু এখানেও লগ ইন করতে হবে। নেম, কিছু কিছু জিনিস আমাদেরকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে, করে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের ওপেনএআই প্লেগ্রাউন্ড। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে জিপিটি মডেলটা কি জিনিস। জিপিটি মডেল হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার, এটাকে বলে হচ্ছে জিপিটি, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার্স। জেনারেটিভ কেন, কারণ এর রেজাল্টটা জেনারেট করছে। প্রি ট্রেন্ড কেন, একে প্রি ট্রেনিং দেওয়া রয়েছে। এবং ট্রান্সফরমার্স মানে যে আমাদের কোয়েরিগুলোকে ট্রান্সফর্ম করে আনসারটা দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক মডেল, ঠিক আছে। নিউরাল নেটওয়ার্কটা কিভাবে হয়, সেটা আমরা দেখবো। এক সেকেন্ড। আচ্ছা, তাহলে জিপিটি কি হলো, জেনারেটিভ প্রি ট্রেন্ড
ট্রান্সফর্মার। চ্যাট জিপিটি কি? এই জিপিটিরই একটা চ্যাটবট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, জিপিটির চ্যাটবট অ্যাপ্লিকেশন হলো আমাদের চ্যাট জিপিটি। আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, কোনো রেসপন্স করছে না, বুঝতে কোনো অসুবিধে হচ্ছে কি? হ্যালো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি তো। না না, শুনতে তো পাচ্ছেন, বাট মানে কেউ কোনো রেসপন্স করছে না, তো আমি তাহলে সেই জন্য বুঝতে পারছি না। আমি ভাবছি যে মানে না না ম্যাডাম, বুঝতে পারছি আপনি বলুন, বুঝতে পারছি কেন বারবার করে। না আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে। না অ্যাকচুয়ালি না, কিছু কোনো রেসপন্স না পেলে না মনে হয় কি যে কেউ বুঝতে পারছে না বা কোনো অসুবিধা হচ্ছে, সামথিং লাইক দ্যাট আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হয়ে গেল। ম্যাম, প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে আমরা কখন চ্যাট জিপিটি ইউজ করি আর কখন আমরা ওপেন এআই প্লেগ্রাউন্ড ইউজ করি। যখন আমাদের হচ্ছে প্রথম ডিফারেন্স তো আমরা পেয়ে গেছি, আমরা যখন মানে আমাদের যখন কোনো টেকনিক্যাল নলেজ থাকবে না তখন আমরা জিপিটি ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। আর যাদের আমাদের ইয়ে থাকবে, মানে টেকনিক্যাল নলেজ থাকবে, তারা প্লেগ্রাউন্ড ইউজ করবে। আচ্ছা, যখন আমাদের ফ্রি, মানে আমরা ফ্রিলি ইউজ করতে পারবো, মানে আমাদের কোনো পেমেন্ট দরকার, মানে পেমেন্ট আমার মানে আমি করতে পারবো না, ইন দ্যাট কেস আমাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে। প্লেগ্রাউন্ড আমরা ইউজ করতে পারবো না, বিকজ ইট ইজ আ পেড প্ল্যাটফর্ম। ঠিক আছে, চ্যাট জিপিটি আমরা ইউজ করি আমাদের যখন কুইক কোনো তাড়াতাড়ি কোনো ডেটার দরকার হয়, তখন আমরা চ্যাট জিপিটি ইউজ করি। কিন্তু সত্যি কথা বলতে মানে একদম প্রপার ইউজের যদি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে করতে চাই, ইন দ্যাট কেস আমাদের ওপেন এআই প্লেগ্রাউন্ডটা করাটাই বেটার। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। আচ্ছা, যখন আমাদের কিছু প্যারামিটার্স, যেমন হাইপার প্যারামিটার্স কিছু থাকে, সেগুলো বা সিস্টেম মেসেজ কিছু থাকে, সেই জিনিসগুলো যখন আমাদেরকে ইউজ করতে হয় তখন আমাদের প্লেগ্রাউন্ড দরকার, যেগুলো কিন্তু চ্যাট জিপিটিতে হয় না। চ্যাট জিপিটিতে দেখুন কোনো প্যারামিটার নেই, বাট আমরা ওপেন এআই যদি ইয়েতে যাই, প্লেগ্রাউন্ডে যাই, আমাদেরকে হ্যাঁ প্লেগ্রাউন্ডে গিয়ে দেখতে পাবো আমাদের কতগুলো সিস্টেম মেসেজ থাকবে, কতগুলো প্যারামিটার থাকবে যেগুলোকে আমরা সেট করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে প্লেগ্রাউন্ডই দরকার, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু সেগুলো হবে না। ঠিক আছে, প্রত্যেকটা সিস্টেমের জন্য কি আলাদা আলাদা ই থাকবে, তাই তো? প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা কি বলুন? প্রত্যেকটা আপনি যেটা বললেন যে সিস্টেমের কিছু মানে ইনিশিয়ালি থাকবে যে কিভাবে কি হবে সেইটা করতে। দেখুন, আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইউজ করি দুটো টুল দিয়ে, একটা হচ্ছে চ্যাট জিপিটি আর একটা হচ্ছে প্লেগ্রাউন্ড। চ্যাট জিপিটি আমরা কখন ইউজ করব? যখন আমাদের তাড়াতাড়ি কোনো রেজাল্ট দরকার হবে, যখন আমাদের আমরা কোনো টাকা পয়সা পেমেন্ট করব না, যখন মানে এক কথায় একটা আনসার চাইছি সেরকম টাইপের কিছু হবে, তখন আমরা চ্যাট জিপিটি ইউজ করব, এবং যখন আমাদের টেকনিক্যাল কোনো নলেজ থাকবে না। আর প্লেগ্রাউন্ড আমরা কখন ইউজ করব? অনেক কিছু প্যারামিটার্স থাকে প্লেগ্রাউন্ডে। যখন আমরা লগ ইন করবো, আমরা দেখতে পাবো আমরা যখন প্রম্পট করব তার জন্য কতগুলো প্যারামিটার্স রাইট হ্যান্ড সাইডে থাকে, সেগুলোকে আমাদেরকে সেট করতে হয়। তো সেই জিনিসগুলো একমাত্র আমরা প্লেগ্রাউন্ডেই ইউজ করতে পারি, এই চ্যাট জিপিটিতে কিন্তু আমরা পারি না। তো প্লেগ্রাউন্ড আমরা সেই সেই জিনিসটার জন্য ইউজ করব। আর প্লেগ্রাউন্ডে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে সিস্টেম মেসেজ। যখন আমরা প্লেগ্রাউন্ডে ঢুকবো তখন আমরা এগুলো দেখতে পাবো। আপাতত এইটুকু জেনে রাখুন। আচ্ছা, প্লেগ্রাউন্ডটা এবার আমরা একটু দেখি, প্লেগ্রাউন্ডটা একটু লগ ইন যদি করতে পারি। প্লেগ্রাউন্ডটা আমার এক সেকেন্ড।
আপনারা সবাই একটু খুলুন OpenAI প্লেগ্রাউন্ড। হ্যাঁ OpenAI প্লেগ্রাউন্ড প্রথমটাই তো আপনি খুলতে পারলেন, OpenAI প্ল্যাটফর্ম যেটা। হ্যাঁ OpenAI প্ল্যাটফর্ম না, OpenAI দেখুন OpenAI প্লেগ্রাউন্ড বলে লিখুন তাহলেই পেয়ে যাবেন। না আমি কি বলছি, OpenAI প্লেগ্রাউন্ড লিখলে তারপরে তো প্রথমেই আসছে OpenAI প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম দাঁড়ান, আপনি যখন OpenAI প্লেগ্রাউন্ড দিচ্ছি, ফার্স্ট অপশনটা প্ল্যাটফর্মে দেখাচ্ছে ম্যাডাম। প্ল্যাটফর্ম দাঁড়ান হ্যাঁ OpenAI প্লেগ্রাউন্ডে যখন আমি ঢুকছি OpenAI প্লেগ্রাউন্ডে, তখন ফার্স্ট ওটা যাচ্ছে OpenAI প্ল্যাটফর্ম আছে। আমরা কোনটা ওপেন করি? ওভারভিউ OpenAI, OpenAI API আছে, OpenAI প্লেগ্রাউন্ড একটা আছে। প্ল্যাটফর্মটাই করুন। ওকে থ্যাংক ইউ। করলাম। ওরা সাইন ইন চাচ্ছে, সাইন আপ, হ্যাঁ ওখানে এটাতে ঢুকবো? আপনাকে সাইন করতে হবে। সাইন ইন করতে আচ্ছা ওখানে কি সাইন ইন লগ ইন করবো না সাইন আপ করবো? লগ ইন করবো তো? লগ ইন করলে তো হবে না, আপনার তো কোনো অ্যাকাউন্ট নেই ওখানে। না সাইন না আপই করতে হবে না, লগ ইন করলাম। আচ্ছা আচ্ছা সাইন আপ করতে হবে। আচ্ছা ওরা ইমেল অ্যাড্রেস চাচ্ছে। হ্যাঁ ইমেল অ্যাড্রেস একটা একটা দিয়ে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যেরকম ভাবে কোনো নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক সেইভাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হ্যাঁ আমরা কি যে আমার যে ইমেল অ্যাড্রেস আছে ওইটা দেবো নাকি নতুন একটা ক্রিয়েট করবো? না নতুন ক্রিয়েট করার দরকার নেই তো, আপনার যা এক্সিস্টিং ইমেল আইডি আছে ওটাই দিন। ম্যাম বলছি যে আচ্ছা ম্যাম বলছি যে আমি তো সরাসরি লগ ইন করে ইমেল আইডি দিয়ে লগ ইন করতে পারলাম। লগ ইন অপশন থেকে সরাসরি দিলে লগ ইন হয়ে যাবে। ইমেল থাকলে, ইমেল যদি ক্রোমের মধ্যে থাকে তাহলে লগ ইন দিলেই হয়ে যাবে। লগ ইন দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা তাহলে ইমেল আইডি দিয়ে লগ ইনটা করে নিন। আচ্ছা বুঝছি। পেয়েছেন? এই স্ক্রিপ্টটা কি সবার এসছে? নামে এসেছে। এসছে এই আমার স্ক্রিনটা সবার? পাসওয়ার্ডটা শুট করছে না। হ্যাঁ এসছে। হ্যাঁ ম্যাম এসছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই জিনিসটা আর চ্যাটজিপিটির মধ্যে কতটা ডিফারেন্স। এখানে দেখুন সিস্টেম মেসেজ লেখার জায়গা আছে, ইউজারের মেসেজ লেখার জায়গা আছে, আর এইখানে একদম রাইট হ্যান্ড সাইডে আমাদের কতগুলো প্যারামিটারস আছে। ঠিক আছে, এই প্যারামিটারস গুলোকে আমাদেরকে সেট করে মানে 0 রাখলে কি হবে, 1 রাখলে কি হবে, তার থেকে বাড়ালে কমালে কি হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে শিখতে হবে প্রম্পট করবার সময়। ঠিক আছে, সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চ্যাটজিপিটি অ্যান্ড প্লেগ্রাউন্ড, রাইট? ওকে
ম্যাডাম আমার পাসওয়ার্ডটা একটু সমস্যা হচ্ছে বলে আমি ওপেন হতে পারছি না, তো কি করা যেতে পারে? পাসওয়ার্ডটা সমস্যা হচ্ছে? পাসওয়ার্ড আপনার কি পাসওয়ার্ড আমার একটু মিস্টেক হচ্ছে বলে আমি মিস্টেক করেছি। পাসওয়ার্ড মানে আপনার তো আগে থেকে ছিল না, তাহলে পাসওয়ার্ড এলো কোথা থেকে? এটা তো আমি তো নতুন ইমেল করিনি, আমার পুরনো ইমেল দিয়েছিলাম। পুরনো ইমেল দিয়েছেন, কিন্তু সেই এইখানে যে পাসওয়ার্ডটা হবে সেটা তো পুরনো ইমেলের পাসওয়ার্ড দিয়ে হবে না। এখানে নতুন পাসওয়ার্ড দেবো? অবশ্যই, কারণ এখানে মেল আইডিটা সেম থাকবে কিন্তু পাসওয়ার্ড নতুন করতে হবে, কারণ ওটা তো আপনার ইমেল আইডির পাসওয়ার্ড, সেটা দিয়ে এখানে কেন খুলবে, তাই না? আচ্ছা, এটা আপনি বাড়িতে একটু করে রাখবেন, জাস্ট দেখবেন এই মডেলটা বেরোলে এই ধরনের একটা পেজ খুলবে, রাইট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এরকম একটা আমাদের মার্কেটে একটা কথা চলছে যে এআই কিন্তু আমাদের ফিউচারে চাকরি খেয়ে নেবে, কারণ কেউ যদি মানে হ্যাঁ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিউচারে চাকরি খেয়ে নেবে। কেন এরকম কথা চলছে? তার কারণ হচ্ছে যে সত্যিই তো তাই, যে এআই তো একটা রোবট, যে জিনিসটা মানুষ করতে পারে সেই জিনিসটা যদি এআই করে দেয়, তাহলে আমি শুধু শুধু একটা লোককে হায়ার করবো কেন? ওকে দিয়ে কাজ করব, তাই না? তাহলে তো আমার একে দিয়েই হয়ে যাবে কাজ। কিন্তু কথা হচ্ছে এআই মার্কেট খাবে না। হ্যাঁ, এআই কে চালানোর জন্য তো একটা লোককে দরকার, এবং চালাতে হবে কাউকে, শুধু না এআই কে যদি তুমি ঠিকভাবে ইউজ করতে না পারো তখন কিন্তু তোমার চাকরি সত্যিই চলে যাবে। তো হ্যাঁ, ভুলভাল ইউজেজ চলবে, আমাদেরকে সবসময় প্রপার ইউজ করতে হবে, এবং সেই কারণেই কিন্তু এই যে লোকের চাকরি চলে যাচ্ছে বা এই ধরনের কথাবার্তা হচ্ছে, এই জিনিসটা সেই কারণেই হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, আমি এখনো মানে আজকে অবধি নোটসটা আমি দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসে নোটস দেবো আর কি, ঠিক আছে? আমি আর কি করে উঠতে পারিনি, যা চলছে আমার নিজের মানে। হ্যাঁ ঠিক আছে ম্যাম, ওটা ঠিক আছে। আচ্ছা, বেনিফিটস অফ বিকামিং আ প্রম্পট ইঞ্জিনিয়ার। একটা প্রম্পট ইঞ্জিনিয়ার হওয়ার বেনিফিটস কি কি হতে পারে? তিনটে মেইন বেনিফিটস আছে। ওয়ান ইজ এনহ্যান্সড প্রোডাক্টিভিটি, তোমার প্রোডাক্টিভিটি বাড়বে, মানে এফিশিয়েন্সি বাড়বে। এফিশিয়েন্সি মানে কম টাইমে আমি বেশি কাজ করব, 1 সেকেন্ডে আমি কতটা বেশি আউটপুট দিতে পারি, দ্যাট ইজ কল্ড এফিশিয়েন্সি। তো আমি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখি তাহলে আমার এফিশিয়েন্সি বাড়বে, রাইট? কারণ আমি চ্যাট জিপিটিকে সেইভাবে ইউজ করতে পারবো, ফার্স্ট। সেকেন্ড ইজ এনহ্যান্সড এফেক্টিভনেসও বাড়বে অবশ্যই, কারণ আমি নিজে যেটা করতে পারি তার থেকে এআই অনেক বেটার করতে পারে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বাকিদের থেকে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অনেক বেশি হবে, মানে আমি কম্পিটিশনে অনেক বেশি এগিয়ে থাকবো। These three are the main benefits of becoming a prompt engineer. আচ্ছা, আমাদের দুটো মডেল আছে, GPT 3.5 and GPT 4. GPT 4 is অনেক বেটার ভার্সন, তাই তো? বাট আমাদের উচিত কিন্তু আমরা 3.5 এর প্র্যাকটিস করি। তার কারণ হচ্ছে 3.5 মানে 4 এর থেকে কম এফেক্টিভ, তো আমাদের প্রম্পটটা শেখা বেশি উচিত হবে 3.5 এ, কারণ 4 এ তো আমি মানে ঠিকঠাক ওরকম ভাবে না দিলেও ও রেজাল্ট মোটামুটি একটা দিয়ে দেবে, কারণ ও যেহেতু 3.5 এর থেকে একটু বেটার ভার্সন। তো আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য, মানে প্রম্পটটাকে বেটার করার জন্য আমাদের নিজেদের সাথে আমাদের উচিত 3.5 এর প্র্যাকটিসটা করা। ম্যাম 4টা তো পেইড,
ওটা তো পেড। আমি বলছি কেউ যদি পে করেও করতে চায় তাতেও করা মানে প্র্যাকটিস করার জন্য তুমি শিখে গেলে তারপর তুমি 4 ইউজ করলে দ্যাট ইজ ওকে, বাট শেখার টাইমে 3.5 ইউজ করা অনেক বেটার, তাতে আমাদের স্কিলটা বেশি বাড়বে। ওকে, আচ্ছা আমি একটা ইয়ে পাঠাচ্ছি, গ্রাফ পাঠাচ্ছি, দেখো। নমস্কার দেবেন, আমি সুদীপ্ত বলছি। বলছি যে শারীরিক যদি অসুবিধা থাকে, আপনার দাঁতের ব্যথা যদি সেরকম সমস্যা হয়, তাহলে আপনাকে কিভাবে কত ফাস্ট আমাদের জিপিটি 3, 3.4 আর 3.5 এন্ড 4টা কতটা তাড়াতাড়ি যাচ্ছে সেটার একটা গ্রাফ পাঠিয়েছি। ঠিক আছে, গ্রাফটা দেখলেই বুঝতে পারবে কতটা ফাস্ট এটা যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা একটা টিপ হচ্ছে তুমি এআই এর সাথে এমন ভাবে কমিউনিকেট করবে যেমন যেন এআই এর কাছে ইংলিশটা হচ্ছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিরকম হয়? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের আমাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি থাকে? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সবসময় আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ থাকে, তারপরে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওই হিন্দি বা এরকম থাকতো তো স্কুলে। তো সেটা তো আমাদের কাছে একটা মানে একটু টাফ এরকম টাইপের ছিল, তাই না? তো ইজি করে না বোঝালে আমরা বুঝতাম না, রাইট? তো এআই এর সাথেও আমাদেরকে এমন ভাবে কথা বলতে হবে, ভাবতে হবে ইংলিশটা ওর কাছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে আমাকে যতটা সম্ভব ইজি করে ক্লিয়ার করে ওকে বোঝাতে হবে, পাই টু পাই ইচ এন্ড এভরিথিং আমাকে ওকে বলে দিতে হবে। তো এইভাবেই আমাকে কিন্তু এই জিনিসটা তৈরি করতে হবে। মানে সমস্ত ইনস্ট্রাকশন যেন আমার থেকে ও পায়, মানে তারপরে ও রেজাল্ট দেবে। হ্যাঁ, ও যেন কোনো জায়গায় গ্যাপিং না থাকে, হ্যাঁ গ্যাপ না থাকে, বুঝতে অসুবিধা হলে তো গোজামিল রেজাল্ট দিয়ে। হ্যাঁ 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 একদম, মানে বুঝতে হবে, মনে করতে হবে ও কিছু জানে না, আমি যা বলবো তাই করবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, প্রাইভেসির একটা ব্যাপার আছে। তো তোমাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যাতে প্রাইভেসি মেনটেন হয়, মানে কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু আমরা এখানে দেব না। শেয়ার করবো না, না, কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমরা এই মডেলগুলোতে ইউজ করব না, ঠিক আছে?
ক্লাস করছে। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, কিছু হ্যাঁ বলছেন? না 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 শঙ্করবাবু একটু মিউট করুন না, হ্যালো। শোনা যাচ্ছে না, কুকুর ডাকছে। আচ্ছা, আপনি যা যা ডেটা চ্যাট জিপিটিতে সার্চ করবেন, সমস্ত ডেটা কিন্তু স্টোর থাকে। ওপেন এআই কিন্তু এই ডেটাগুলোকে স্টোর করে রাখে, ঠিক আছে? কেন স্টোর করে রাখে? এইগুলো দিয়ে ওরা নিজেরা আবার ভেতরে ভেতরে ট্রেন্ড হয়, ঠিক আছে? তাদের মডেলগুলোকে ওরা ইমপ্রুভ করে, ঠিক আছে? সেই জন্য সেটিংসে গিয়ে আপনি যদি ডিসেবল করে দেন চ্যাট হিস্ট্রি, তখন কিন্তু সেক্ষেত্রে আর ওগুলো থাকবে না, ঠিক আছে? ম্যাম সেটিংসটা কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ, সেটিংসটা এখানেই থাকে, সেটাই আমি খুঁজে পাচ্ছি না আজকে। আমি সামহাউ আচ্ছা মিস করে যাচ্ছি, আমি ওটাই খুঁজছি তখন থেকে। এই দিকটাতেই থাকে সেটিংসটা। Ma'am, click on your name, left side, left down corner. Click on your name. এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। Welcome. ঠিক আছে, আচ্ছা হ্যাঁ পেয়েছি থ্যাংক ইউ। এবার ডেটা কন্ট্রোলসে যাবেন, এটাকে অফ করে দেবেন। এই যে চ্যাট আচ্ছা হিস্ট্রি, এইটা অফ করলে কি তাহলে আমি যা যা সার্চ করেছি সেগুলো সব রিমুভ হয়ে যাবে? সেগুলো কিন্তু আর থাকবে না, এবং ও আচ্ছা স্টোর করতে পারবে না। এবার এটাকে এনেবল করে দিলে ওটা থেকে যাবে, ওকে ঠিক আছে? তাহলে কোথায় যাব আমরা? এখানে গিয়ে সেটিংসে গিয়ে ডেটা কন্ট্রোলস, তারপরে চ্যাট হিস্ট্রি এন্ড ট্রেনিংটাকে আমি অফ করে দেবো। ফাইন। আচ্ছা আচ্ছা, এখানে এক্সপোর্ট করা যায়, লিংক শেয়ার করা যায়, এভরিথিং করা যায়। তার মানে আমরা যদি কোনো প্রাইভেট ইনফরমেশন শেয়ার করেও থাকি, আমরা যদি এটাকে অফ করে রাখি, তাহলে আর সেটা কিন্তু থাকছে না। তাও উচিত নয় কখনোই, আমাদের প্রাইভেসি পলিসির জন্য আমাদের কখনোই উচিত নয় কোনো কনফিডেন্সিয়াল ডেটাকে শেয়ার করা। ওকে, এক সেকেন্ড। আমি না একটু থেমে থেমে কথা বলছি, হ্যাঁ আজকে আমি মানে একটানা বলতে পারছি না তো। আচ্ছা, এলএলএম বলেছিলাম কি আগের দিন? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলেছিলাম বোধহয়, না? না তো ম্যাম বলেছিলেন।
বলেছিলাম না? হ্যাঁ, বলেছিলাম। দাঁড়াও, তাও আমি একবার রিপিট করে দিচ্ছি যদি কেউ মিস আউট করে থাকো। প্রম্পট দেখাতে গিয়েই বোধহয় বলেছিলাম। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে এমন কতগুলো কম্পিউটার প্রোগ্রাম, তারা কি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করছে এটা শেখবার জন্য যে কিভাবে ন্যাচারাল, মানে হাউ টু জেনারেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে লার্জ অ্যামাউন্ট, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ট্রেন করে কি করে আমার ন্যাচারাল একটা ল্যাঙ্গুয়েজ জেনারেট হয়। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ যেমন ম্যাম লোকাল ল্যাঙ্গুয়েজ গুলো, এই তো নাকি? এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করে নিন। এই যে আমরা আগের দিন সার্চ করেছিলাম, দেখো এখানে স্টোর হয়ে আছে, কারণ আমি এখানে কিন্তু অফ করা নেই। কি বলেছিলাম? হোয়াট আর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস? গিভ মি আ শর্ট 2 সেন্টেন্স আনসার দ্যাট ইজ ইজি এনাফ ফর আ হাই স্কুল স্টুডেন্ট। যাই হোক, কি আনসার দিয়েছিল? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস আর সুপার স্মার্ট কম্পিউটার প্রোগ্রামস দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সুপার স্মার্ট কম্পিউটার প্রোগ্রাম, যে কিনা আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং জেনারেট করতে পারে আমাদের 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 ল্যাঙ্গুয়েজকে। ঠিক আছে, মানে যার সাথে আমরা কথা বলতে পারি, যাকে আমরা কোয়েরি করতে পারি, যে আমাদের হোমওয়ার্কে হেল্প করবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রিলেটেড যা যা প্রবলেমস আছে সে আমাকে সলভ করবে। রাইট? বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমরা আসি, সেটা হচ্ছে 3 টাইপস অফ এআই। কি কি এআই রয়েছে? আচ্ছা, আপনাদের কাছে কি সিলেবাসটা আছে? সিলেবাসটা পাঠিয়েছিলাম, আছে বোধহয় না? না সিলেবাস না ম্যাডাম, সিলেবাস তো কিছু দেননি। সিলেবাস দেওয়া হয়নি। না ম্যাম দেওয়া নেই। হয়নি? না, না ম্যাম। দাঁড়ান, আমরা তো এই নিয়ে আজকে নিয়ে দুদিন আপনার এগুলো ক্লাস করছি। আপনি তো প্রথম দিন তাহলে। না না, সিলেবাসটা তো থাকা উচিত। দাঁড়ান, ম্যাম আমার কাছে আছে। থাকা উচিত। আমি আরেকবার পাঠিয়ে দিচ্ছি। গ্রুপে একটা পিডিএফ শেয়ার হয়েছে। আমি কি গ্রুপে শেয়ার করে দেবো? হ্যাঁ, করে দিন। হ্যালো, ওকে, হ্যাঁ ঠিক আছে, করে দিচ্ছি আমি। একটু করে দিন। আচ্ছা, তাহলে কি হচ্ছে 3 টাইপস অফ এআই? কি কি রয়েছে? আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। There are 3 types of AI. Okay? ন্যারো, জেনারেল, সুপার। ন্যারো ইন্টেলিজেন্সে কি হয়? ম্যাম এগুলোর কি নোট আপলোড করবেন না নোট করে রাখবো?
আমি করে দেবো, তাও তোমরা নিজেদের মতো করে একটা শর্ট নোট করে লিখে রাখো, আমি পাঠিয়ে দেবো। হয়তো একটু মানে আমার এই ডিস্টারবেন্সের জন্য আমার একটু দেরি হচ্ছে, বাট আমি পাঠিয়ে দেবো। তাও তোমরা যেটুকু যেটুকু শুনছো নিজেদের মতো করে রাখো। আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স কি হয়? হিউম্যানসের থেকে বেটার হবে অবশ্যই, বাট একটা স্পেসিফিক টাস্কের জন্য। ঠিক আছে? তাই তো, হুম, হিউম্যান থেকে বেটার হবে, ন্যারোটা হিউম্যানের থেকে অবশ্যই বেটার হবে। বেটার হবে, কিন্তু হিউম্যানের থেকে অবশ্যই বেটার হবে, বাট কিছু কিছু স্পেসিফিক টাস্কের জন্য। ঠিক আছে? এখন আমরা যে সিচুয়েশনটায় রয়েছি সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সে রয়েছি এখনো অবধি। আমরা কিন্তু এখনো ন্যারোতেই রয়েছি, এখনো আমরা জেনারেল অবধিও যাইনি। এর পরেরটা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটাতে কি হয়? এটাতে আরো কিছু কিছু মানে টাস্কের জন্য বেটার হয়। মানে এখন যে যে কটা টাস্কের জন্য ন্যারো ইন্টেলিজেন্সে হিউম্যানের থেকে বেটার, যখন আমরা জেনারেল ইন্টেলিজেন্সে পৌঁছে যাব তখন আমরা দেখব যে আরো কিছু কিছু টাস্কের জন্য কিন্তু হিউম্যানের থেকে বেটার কাজ করছে। আর সুপার ইন্টেলিজেন্স মানে কোনো লিমিট নেই, এর থেকে বেটার কিছু হয় না, এরকম একটা ব্যাপার। তো সেটাতে যেটা এখনো আমাদের অনেক দেরি আছে, বিকজ উই আর অনলি ইন ন্যারো ইন্টেলিজেন্স নাও। গ্রাফটা এখনো ওঠেনি, মানে ওঠাই শুরু করেনি, ন্যারোতেই রয়েছে। সো দিজ আর থ্রি টাইপস অফ এআই। ম্যাম এই তিনটে ক্যাটাগরিকে কি এইভাবে রাখতে পারি, বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট মোড? হ্যাঁ, এইভাবে রাখতে পারেন, বাট নামগুলো এটাই থাকবে, এএনআই, এজিআই অ্যান্ড এএসআই। হ্যাঁ, ওই হিসাবে রাখতে এনআই, পারেন। এসআই, এসআই। ওকে ওকে ওকে। এগুলো আবার একটু বলবেন। হ্যাঁ, কি বলবো? নাম বললেন, ওর নামগুলো কি বললেন? নামগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স আর সুপার ইন্টেলিজেন্স। সেকেন্ড। এখন কে জয়েন করছে?
কি সিলেবাসটা একবার আচ্ছা, তাহলে তিনটে আমাদের পাওয়া গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু কিছু রুল আছে, রুলের সম্বন্ধে জানতে হবে যে আমরা যখন মানে প্রম্পটিং প্রিন্সিপাল আছে, ঠিক আছে। ফার্স্ট ইজ স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ এআই। মানে এআই এর মতন সেম ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলবো, ঠিক আছে। মানে তার মানে কি, এআই কে বোঝাতে হবে যে যতটা ইজিলি এবং আন্ডারস্ট্যান্ডেবল হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা, যাতে এআই বুঝতে পারে, যে কথাটা আগেও বারবার বলেছি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, ইজ স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ এআই। নেক্সট ইজ quality of response is always dependent on the quality of prompt. Okay, quality of response is directly proportional to quality of the prompt. মানে prompt যত ভালো হবে রেসপন্স তত বেটার হবে। ওকে, ম্যাম সেকেন্ডেরটার একবার বলুন, কি বললেন? বললাম কোয়ালিটি অফ রেসপন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ালিটি অফ দ্য প্রম্পট। মানে প্রম্পট যত বেটার হবে রেসপন্স তত বেটার হবে। আচ্ছা, প্রম্পট লেখার 4টে স্টেপ আছে। প্রম্পট লেখার 4টে স্টেপ আছে। One is be clear and direct. Second is use structured formatting. আমি এটা একবারে বলে যাচ্ছি, তারপরে দেখাবো, ঠিক আছে। Be clear and direct. Next is use structured formatting. Third is provide context. And fourth is evaluate the AI's response. ম্যাম আর একবার বলুন। এক সেকেন্ড। এক সেকেন্ড বাবা। কি বললাম যেন লাস্টে? চারটে। Be clear and direct. Next is use structured formatting. এটা আমি পরপর দেখাবো, এখন লিখতে হবে না। Third is provide context and fourth is evaluation. আচ্ছা, আমরা কি লিখবো? কোয়েশ্চেনটা হচ্ছে, আমি কোয়েশ্চেনটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছি। ম্যাম বলছি যে নোটস গুলোর পিডিএফ কি দেওয়া হবে না? হ্যাঁ ম্যাম বলছি নোটস গুলোর কি পিডিএফ দেওয়া হবে?
হ্যাঁ সেটাই তো বললাম, আমি একটু একটা দুটো ক্লাস দিতে নোটস গুলোর পারিনি, কি পিডিএফ দেওয়া হবে? সেটাই তো বলছি, একটু শুনুন। আমি তো বলছি 3-4 মিনিট আগেও বোধহয় সেম কথাটা রিপিট করলাম যে এক্ষুনি আমি দিতে পারছি না, আমার নিজের শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপ, আমি দিতে পারিনি, আমি নেক্সট ক্লাস থেকে দিয়ে দেব। ক্রিয়েট অ্যান অটো রিপ্লাই ইমেল জেনারেটর ইউজিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে কি হলো? ক্রিয়েট অ্যান অটো রিপ্লাই ইমেল জেনারেটর ইউজিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আগে আমি নোটপ্যাডে একটু লিখে রাখি, তাহলে আমার লিখতে সুবিধে হবে। কোয়েশ্চেনটার মানে সবার বোঝা গেছে? ক্রিয়েট অ্যান অটো রিপ্লাই ইমেল জেনারেটর মানে কতগুলো হয় দেখেছো, আমি মেল করলেই অটো রিপ্লাই একটা চলে আসে, ওই ধরনের জিনিসটা তৈরি করতে হবে। ঠিক আছে, সে তার জন্য প্রম্পট আমরা কিভাবে করব? ওয়ার্ডেই লিখি। আচ্ছা আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছে তো? দেখা যাচ্ছে না। এতগুলো খুলে গেল কি করে? এক সেকেন্ড, হ্যাঁ এতগুলো পেজ খুলে গেছে না, আমি কাজ করতে পারছি না। পেজগুলো আগে ক্লোজ করে দিই। আচ্ছা প্রথমে আগে ইমেলটাকে পেস্ট করতে হবে, যে ইমেলটার রেসপন্স আমি চাইছি। এই জায়গাটা আমি লিখে রাখলাম পেস্ট ইমেল। ইমেলটা আমি পরে পেস্ট করব।
আচ্ছা, এই ইমেলটার রেসপন্স চাইছি আমি, তাহলে আমি লিখবো কম্পোজ আ suitable response to the above mail adhering to the following clarifications. কি কি আমার clarifications থাকবে? Utilize professional diction. অবশ্যই একটা প্রফেশনাল ডিকটেশন থাকবে। ডিকশন ফার্স্ট। সেকেন্ড আমি চাইছি মেইনটেইন আ ফর্মাল রেজিস্টার। মেইনটেইন আ ফর্মাল রেজিস্টার with a friendly and helpful tone. Okay. Mimic the greeting. গ্রিটিংটা থাকতে হবে and closing pleasantries found in the sender's email. Okay. Next, keep the response or the mail concise to maintain the reader's engagement. Match the writing style of the sender for easier comprehension. আচ্ছা, আমার এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে কি কি হলো? ইউটিলাইজ প্রফেশনাল ডিকশন। প্রফেশনাল ডিকশন থাকতে হবে, ফর্মাল রেজিস্টার উইথ এ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল টোন। অবশ্যই ফ্রেন্ডলি হেল্পফুল টোন থাকতে হবে। মিমিক দ্য গ্রিটিং অ্যান্ড ক্লোজিং প্লেজেন্ট্রিজ ফাউন্ড ইন দ্য সেন্ডার্স মেল। সেন্ডার যে গ্রিটিং অ্যান্ড ক্লোজিংটা পাঠাচ্ছে সেরকম ভাবেই আমরা সেটা করব, মানে রেসপন্সটা দেব। Keep the email concise to maintain the reader's engagement. রিডারের যতটা দরকার ততটাই আমি কনসাইজ রাখবো। ম্যাচ দ্য রাইটিং স্টাইল অফ দ্য সেন্ডার ফর ইজিয়ার কম্প্রিহেনশন। যে সেন্ডার তার রাইটিং স্টাইলের সাথে ম্যাচ করে আমার জিনিসটা যেন হয়। এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে বি ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট। ক্লিয়ার অ্যান্ড ডাইরেক্ট আমাকে রাখতে হবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার্ড ফরম্যাটিং ইউজ করতে হবে। স্ট্রাকচার্ড ফরম্যাটিং বলতে একটা স্ট্রাকচার থাকবে, যে মানে সমস্ত কিছুর ভেতরে একটা কিছু আমি এদিক ওদিক করে মানে হ্যাফাজার্ড লিখে পাঠিয়ে দেবো সেরকম কিছু নয়। জিনিসটা সবসময় একটা স্ট্রাকচার ওয়েতে থাকতে হবে। নেক্সট হচ্ছে কনটেক্সট প্রোভাইড করতে হবে। আমি কে, এর আগের দিনও বলেছিলাম গুড প্রম্পট ব্যাড প্রম্পটের ক্ষেত্রে আমি কে সেটা সবসময় আমাকে বলে দিতে হবে। তাহলে এই পেস্ট ইমেলের আগে আমাকে আগে কনটেক্সট দিতে হবে। এখানে কি দিতে হবে? মাই নেম ইজ দিয়ে সেই আগের দিন করিয়েছিলাম
মনে আছে? ম্যাম রিপিট করে দিন, অসুবিধা আবার রিপিট করব? জাস্ট এই জায়গাটা। মাই নেম ইজ দিয়ে ইনসার্ট নেম, এখানটায় আমার নাম লিখতে হবে কি, তাই তো? হ্যাঁ, ইনসার্ট নেম, name, and I work as a, insert job title, at company name, I received the following mail from my, এখানে দেব insert client বা ম্যানেজার, যার কাছ থেকে পাচ্ছি সেটা দিয়ে ক্লায়েন্ট না ম্যানেজার সেই জিনিসটা ইনপুট করে তারপরে দিতে হবে তার নাম, ইনসার্ট নেম, তার নাম মানে যার থেকে পেয়েছি আমি সেইটা দিয়ে, which can be found in the email variable below. Variable email variable below, enclosed by triple quotation marks. দেখিয়েছিলাম ভেরিয়েবল, ভেরিয়েবল কিভাবে ক্রিয়েট করতে হয়, ধরো ইমেল নামের আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাইছি, সেটাকে সবসময় তিনটে কোটেশনের মধ্যে আমাকে ক্লোজড রাখতে হবে। ইমেলটা হচ্ছে ভেরিয়েবল, কারণ এটাই তো ভেরিয়েবলটা ইমেল কেন হবে, কারণ হচ্ছে ইমেলটাই তো আমার ভেরিয়েবল, অটো জেনারেটিভ মেলের রেসপন্স তো সেমই হয়, তো আমার ইমেল যেটা আমার কাছে এসছে সেটাই হচ্ছে আমার ভেরিয়েবল থাকছে, তো যেটা আমি এখানে পেস্ট করছি, তো সেই কারণে আমি এটা ইমেল একটা ভেরিয়েবলের ভেতরে রাখলাম। হলো? এবার আমাকে ইমেলটা এখানে লিখতে হবে। আচ্ছা, এইটাকে আমি এইখানে দিয়ে এবার দেখি চ্যাটজিপিটিতে ফেলি তো কি দেখায়। এখানে আমি চ্যাটজিপিটিতে ফেলবো, কিন্তু তোমরা যখন করবে এখানে একটা ইমেল পেস্ট করবে যেটা তোমার কাছে এসছে। দেখি তো পাঠালাম, মানে ওখানে মানে ইমেলটাই পেস্ট করতে হবে, তাই তো? ইমেলটা পেস্ট
করতে হবে এবং এখানে আমি যে ব্র্যাকেটের মধ্যে ইনসার্ট নেম দিয়েছি, তোমার নাম, কোম্পানির নাম, এটা বুঝতে ওটা পেরেছি, সেটা ওগুলো এগুলো ওগুলো সব বুঝতে পুট করতে হবে। এক্স্যাক্টলি। দেখো, ঠিক আছে, এই আমি পেয়ে গেলাম। মেন ম্যাম আমরা মেলটা আর কি লিখলাম চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটির মাধ্যমে মেল লিখলাম না, মেল তো আমার কাছে এসছে, মেলের আমি উত্তর একটা কত মানে মেলটার রিপ্লাইটা আর কি জেনারেট করলাম চ্যাট অটো জিপিটি দিয়ে। জেনারেটিভ কতগুলো মেল হয়, আমি একে পাঠাচ্ছি কিছু একটা, ও অটো জেনারেটিভ কিছু একটা পাঠিয়ে যাচ্ছে, পাঠালেই ও কিছু একটা পাঠিয়ে যাচ্ছে। যেমন অটো জেনারেটিভ কিছু রিপ্লাই অনেক সময় সেট করা থাকে, কেউ ধরো লিভে আছে, সে একটা অটো জেনারেটিভ মেল বা রিপ্লাই কিছু একটা সেট করে রাখলো, ওই সময় ওকে মেসেজ করলেই ওর ওই রিপ্লাইটা পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা ওকে, মানে যে কেউ ধরুন ম্যাম মেল করলো, মানে যেটা আমি অটো জেনারেটিভ মেলটা সেট করে রাখবো ওটা অটোমেটিক রিপ্লাই দেবে। এক্স্যাক্টলি। যেমন অনেক ফোন করলে ফোন রিসিভ করছে না, একটা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার কোয়েশ্চেনটা তো সেটাই ছিল। দেখো, ক্রিয়েট অ্যান অটো রিপ্লাই ইমেল জেনারেটর, মানে অটোমেটিক যে কোনো ম্যাম অটো রিপ্লাই মেল জেনারেট করতে গেলে এরকম ভাবে আর কি লিখতে হবে, আমাকে লিখতে হবে। এরপরে আমি কি করতে পারি, ধরো তুমি এখানে যে আনসারটা পেলে তোমার পছন্দ হলো না, এবার তুমি এটাকে রিভাইজ করতে চাও, তখন তুমি কি করবে? এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখে নাও, এগুলো কিন্তু নোটসে থাকবে না, নোটসে অনলি থিওরি পার্ট থাকবে, কিন্তু এগুলো কিন্তু এত লেখা টেখা নোটসে দেওয়া থাকবে না, ঠিক আছে? নোটসে অমনি এটা কি বলে, ওটা কি বলে, কিভাবে, মানে এইরকম থাকবে। ফাইন। পাঠিয়ে দেবেন এগুলো, তাহলে আপনি একটা নোটপ্যাডে কপি করে রাখুন, পাঠিয়ে দেবেন। আমি তো প্রত্যেক ক্লাসের এন্ডেই পাঠিয়ে দিচ্ছি, আগের দিনও পাঠিয়ে দিয়েছিলাম, আজকেও পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা পুরোটা লেখা হয়ে গেলে আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এবার কি করব, যদি আমার এটা আপনার পছন্দ হলো না, তখন আপনি কি করবেন, এইটার ভেতর এটা তো এরকম থাকছে, ইমেলটা পেস্ট করা, এরপরে আমি আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, লিখব ইনিশিয়াল রেসপন্স, সেই ভেরিয়েবলটার মধ্যে টেস্ট ইনিশিয়াল রেসপন্স, এটাকেও একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তার মানে এখানে আমি ইনিশিয়াল রেসপন্স চ্যাট জিপিটির কাছ থেকে যেটা পেয়েছি সেটা এখানে পেস্ট করব। হলো? হওয়ার পরে আমি এই জায়গাটা একটু চেঞ্জ করছি। এইটাকে আগে পাঠিয়ে রাখি তোমাদেরকে, না হলে এই জায়গাটাকে আমি আগে পাঠিয়ে রাখছি। হ্যাঁ, এখন যেটা লিখেছি এগুলো তোমরা একটুখানি লিখে, মানে তোমাদের কাছে রেখে দিও কিন্তু সেভ করে, কারণ আমার কাছে কিন্তু হারিয়ে যেতে পারে। ওকে, এই লেখাগুলো বুঝলে? ওকে ম্যাম। আগেরটা ওকে একটা পাঠালে না, পাঠালে আমরা ওটা সেভ করে রেখে দেবো। এগুলো সব মানে সেভ করে দেব। আচ্ছা, এটা আগেরটা। ঠিক আছে, এবারে কি হলো, এরপরে আমি চেঞ্জ করছি, ইনিশিয়াল রেসপন্সটা এখানে পেস্ট করলাম, ডিলিট হচ্ছে না কেন,
এবার এখানে আমি লিখবো, এবার কিছু ইনস্ট্রাকশন আমার চেঞ্জ হবে, ইউজার ইনস্ট্রাকশনস বলে লিখলাম। আমি দিলাম shorten the total length of the response by 25%। আমি বললাম 2 নাম্বার লিখলাম we do not offer competitive prices। remove this। মানে ধরো আগের ইনিশিয়াল রেসপন্সে ও এমন কিছু একটা দিয়েছে, সেটাকে আমি রিমুভ করতে চাইছি, সেই জন্য আমি এইটা লিখে দিলাম। ঠিক আছে, we offer no after sales support। ডান। এবার প্রম্পট আমার কি হবে, রিভাইজ the initial response to better address the email। ইমেলটাকে মানে ইমেল ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটাকে বেটার অ্যাড্রেস করবার জন্য ইনিশিয়াল রেসপন্সের ভিতরে যেটা আছে সেটাকে রিভাইজ করো। দিস ইজ মাই প্রম্পট। incorporating the specific user instructions listed above to ensure a more satisfactory response। প্রচুর লিখতে হয়, এই একটা প্রবলেম। Remember to use a professional tone। Maintain a formal register। দেখো আমি আগের প্রম্পটে যেগুলো ছিল সেগুলোকেও রেখে দিচ্ছি ছোট ছোট করে। And align with the যে ইনস্ট্রাকশনস গুলো ছিল সেগুলোকেও রেখে দিচ্ছি। Senders writing style for easier comprehension। Keep the email concise to maintain the reader's engagement। Maintain the reader's engagement। Done। এবার এটাকে আবার আমি চ্যাট জিপিটিতে ফেলবো। ফাইন, তাহলে এটা হলো আমার এই ব্যাপার। এবার যদি তোমার এটাকেও পছন্দ না হয় তাহলে এটাকেও আবার একটা, এই রেসপন্সটাকেও আবার একটা সেকেন্ড রেসপন্স বলে ভেরিয়েবলের মধ্যে ঢুকিয়ে আবার একটা রিভাইজ প্রম্পট তুমি করতে পারো। তো এইভাবে যতক্ষণ না তোমার পছন্দ হচ্ছে তুমি এইভাবে জিনিসটা রিভাইজ করতে পারো।
এই লেখাটাও আমি পাঠিয়ে দিলাম। তো বোঝা গেল এতক্ষণ অবধি যা যা করানো হলো? হ্যাঁ ম্যাডাম বুঝলাম, কিন্তু আমার একটা দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে টাইপিং করতে সময় লাগছে, এটা স্পিচ টু টেক্সট করা যাবে তো? তাহলে সেই প্রোগ্রাম সেইভাবে করতে হবে। আর ম্যাম যদি মানে যে মেলটার এগেনস্টে আমি রেসপন্স পাঠাচ্ছি, হ্যাঁ, সেটাকে তো আমি অ্যাজ এ এইচটিএমএল ফাইল হিসেবে ওকে রিড করাতে পারি, তারপরে আমি কন্টেক্সট গুলো দিলাম বা আমার রিকোয়ারমেন্টস জানালাম। এইচটিএমএল ফাইল হিসেবে? হ্যাঁ, না মানে আমি জানতে চাইছি, নট শিওর। না না, এইচটিএমএল ফাইল হিসেবে কি করে? আপনাকে তো এখানে ইমেলটাকে পেস্ট করতে হবে একটা ভেরিয়েবলের ভেতরে, সেখানে এইচটিএমএল ফাইল আপনি দেবেন কি করে? না, যে ইমেলটা রেসপন্স করছে ইমেলটাকে অ্যাজ এইচটিএমএল ফাইল হিসেবে সেভ করলাম, সেই ফাইলটাকে কি রিড করানো যাবে? মানে না না, এখানে একমাত্র টেক্সটই হবে। অনলি টেক্সট? অনলি টেক্সট। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আজকে না আর টানতে পারছি না, এবার মানে প্রবলেম, আর কথা বললে প্রবলেম হবে। ঠিক আছে, একটা টাস্ক দিয়ে দিন, আমরা একটু দেখি। হ্যাঁ, টাস্কে আপনারা তাহলে চেষ্টা করুন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, কিছু করতে হবে। নেক্সট কবে আপনি? নেক্সট তো সানডে যেরকম হওয়া সেরকম। হ্যাঁ ঠিক আছে, ওইভাবে আপনি আগে সুস্থ হন। হ্যাঁ, আজকে হাফ অ্যান আওয়ার মতো ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, টাস্ক হচ্ছে তোমরা এরকমই একটা ইমেল জেনারেটরই ক্রিয়েট করো না, বা হোয়াটসঅ্যাপ মেসেজ জেনারেটর ক্রিয়েট করো নিজেদের মতন, বাট সেখানে কিন্তু নিজেদের নাম, মানে আমি এখানে ইনসার্ট নেম বলে ছেড়ে দিয়েছি, এখানে কিন্তু নিজেদের একদম প্রপার সবকিছু দিয়ে করতে হবে। ওকে, ঠিক আছে, ওকে তাই ওকে, তাহলে বেরিয়ে গেলাম না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক, আমি ক্লাসটা রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি। ওকে ওকে ওকে, হ্যাঁ অবশ্যই ম্যাম, টাস্কটা গ্রুপে দিয়ে দেবেন। ওকে, বাই, গুড নাইট। টাস্কটা মানে এরকম টাইপেরই একটা, এখানে আমি যেমন কি করেছি, আমি তো কোনো মেল পেস্ট করিনি, ইনিশিয়াল রেসপন্সটা পেস্ট করিনি, নিজের নাম, কোম্পানি নাম, এগুলো ফুল ফিল আপ করে পুরোটা করে নিজেদের মতন করে রেসপন্সটা বার করো। ওকে, ঠিক আছে ম্যাম, পরের দিন একটু বলে দেবেন ওই মানে ধরুন বিভিন্ন মেলের রেসপেক্টে, যেমন মেল তো বিভিন্ন টাইপের হতে পারে, মানে কি কি জিনিসপত্র মানে এই প্রম্পটের ভেতরে চেঞ্জ করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয়? যেগুলো চেঞ্জ করতে হয় এগুলো হচ্ছে ওই প্যারামিটারস, সেগুলো হচ্ছে এই প্লেগ্রাউন্ডে পাবো। এইটা আবার পরে শিখবো, দাঁড়াও, স্টেপ বাই স্টেপ আসছি, ওগুলো সব দেখাবো। মানে আমি ম্যাম কিরকম বলতে চাইলাম বলুন তো, ধরুন সেলস এর এক ধরনের মেল হয়, অন্য কাজের অন্য ধরনের মেলের ল্যাঙ্গুয়েজ গুলো আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, দাঁড়াও, তাহলে ওই ল্যাঙ্গুয়েজ গুলো তো ঠিক আছে, আগে আমি সিলেবাস ধরে একটুখানি এগিয়ে নিই, তারপরে ওগুলো বলি। ওকে একটু সিলেবাসটা এগিয়ে নিই। ঠিক আছে, ওকে। আমার একটা জিনিস একটু জিজ্ঞাসা করার ছিল। বলছি অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রামিং এ যখন ফাংশন বানাই, ঠিক এরকম ভাবে তো এখানে কনটেক্সট গুলোকে বানানো হচ্ছে। যদি ইনিশিয়াল মেল যেটা ছিল, যেটা সোর্স মেলটা, আমি ওটাকে যদি একটা ভেরিয়েবল হিসেবে ট্রিট করে নিই, তাহলে বারবার মেলটা পেস্ট না করে ওই ভেরিয়েবলটা যখন ইউজ করব তখন আমার প্রম্পটের মধ্যে ও সোর্স মেলটাকে ধরবে। এটা করা যায়? আরেকবার বলো তো। মানে আমি এখানে যে একবার কনটেক্সটটা ইউজ করছি, তারপরে ইমেলটা একটা ভেরিয়েবল হিসেবে সেট করছি, তো এবারে এটা করছি, ঠিক আছে, যেটা আমার সোর্স মেল ছিল, যে যার রিপ্লাইটা আমাকে দিতে হবে, ওটাকেও যদি একটা ভেরিয়েবল হিসেবে আমি সেট করে রাখি, যে সেই ওটাকেই তো আমি এই ইমেল ভেরিয়েবলের ভেতরে রাখছি। ও আচ্ছা, আমি ওই জায়গাটা মিস করে গেছি। হ্যাঁ ঠিক আছে, ওটাকেই তো আমি ইমেল ভেরিয়েবলের ভেতরে রাখছি। তাহলে এর পরবর্তীকালীন ফ্রন্টে আমি যখন ইমেল ওয়ার্ডটা ইউজ করব, ও রেফার টু ওই ইনিশিয়াল ইমেলটা ধরবে তো? একদম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে ইমেল বলে আমি অ্যাড্রেস করে দিয়েছি, ও এটাকেই নিচ্ছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, তাহলে নতুন ইমেলের এগেইনস্টে তখন কিভাবে করব? আবার ভেরিয়েবলটাকে নতুন করে লিখতে হবে? তখন নতুন করে ভেরিয়েবল লিখতে হবে।
আচ্ছা ঠিক আছে।